স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে নেক্সট পার্টটা থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা প্রথম ভিডিওটা দেখেছো আর বুঝতে পেরেছো তোমাদের কি কি পড়তে হবে, কি কি দেখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে বলেছে শ্রী চৈতন্যকে নিয়ে, আর ভক্তি কাল্ট ইন বেঙ্গল, ইম্প্যাক্ট ইন সোসাইটি, কালচার আর রিলিজিয়ান। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে ভক্তি মুভমেন্ট বাংলাতে মানে বেঙ্গলে কার দ্বারা প্রথম শুরু হয়েছিল না শ্রী চৈতন্য আর তার ডিসিপলস মানে তার ফলোয়ার্সরা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এই শ্রী চৈতন্য মার্চ মানে একসাথে করেছে বৈষ্ণবাইট ট্র্যাডিশনের সাথে এই ভক্তি কাল্টের স্পিরিটটা। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে রিমনস্ট্রেটিং অ্যাগেনস্ট দ্য ডিসক্রিমিনেশন অফ এই যে জাতি ভেদভাব এগুলোর অ্যাগেনস্টে গিয়ে বৈষ্ণবাইট ভক্তি কালটা স্প্রেড হয়েছে একটা মুভমেন্ট হিসেবে। যেগুলো পয়েন্টগুলো বলছি এগুলোই ভালো করে পড়বে। নবদ্বীপ ছিল সেন্টার এই রিলিজিয়াস মুভমেন্টের। ঠিক আছে, এইটুকু পড়লে। তারপর দেখো এবার বলেছে এই যে কে লিখেছে ওই টাইমে শ্রী চৈতন্যকে নিয়ে বৃন্দাবন দাস। সেটা কি লিখেছিল না লিখেছিলেন উনি রোড দ্যাট ডিউরিং দ্য টাইম অফ শ্রী চৈতন্য বিভিন্ন সোশ্যাল ক্লাসরা লিভ করতো কোথায়, লোকালিটি অফ নবদ্বীপে। এইটা তাদের অকুপেশনটা একটু চোখ বুলিয়ে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো বলেছে এখানে লং বিফোর এই বার্থ অফ চৈতন্য। দাঁড়াও এটা একটু দেখে নিই এক সেকেন্ড। ফ্রেন্ডস অফ ব্রাহ্মণিস ডিক্লাইন। হ্যাঁ, এটা একটু কোনো রকম দেখে রাখবে, মানে খুব ভালো করে নয় কিন্তু মোটামুটি একটুখানি জেনে রাখা দরকার। বলেছে যে চৈতন্যর বার্থের অনেক আগে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ স্টার্ট হয়েছিল বেঙ্গলে ডিউ টু তার্কিশ ইনভেশন। হুসেন শাহিজের জন্য ইনফ্লুয়েন্স অফ ব্রাহ্মিনসটা ডিক্লাইন্ড, ক্ষত্রিয়াস ইনক্রিজড। ঠিক আছে, সো বিসাইডস এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, এই জায়গাটা এবার একটু দেখলে ফোক ডেটিস কাকে কাকে মানে পালন করা হতো না, মানসা চণ্ডী ধর্ম। এটা একটু মনে রাখবে, ভট্টাচার্য ব্রাহ্মিনসরা অপোজ করতো মানে অ্যাগেনস্টে ছিল এই বৈষ্ণবাইটদের। তারা মজা ওড়াতো, রিডিকিউল্ড মানে মজা করা ভক্তি আর বৈষ্ণবাইটকে নিয়ে। তারপর দেখো এবার এখান থেকে নেক্সট প্যারাটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। শ্রী চৈতন্য আর তার ফলোয়ার্সরা এমফাসাইজড মানে গেভ ইম্পর্টেন্স, জোর দিয়েছিলেন কিসের উপরে, অন ফলোয়িং অনলি ওয়ান সোশ্যাল প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা কী ছিল না ভক্তি। ঠিক আছে, তারপর দেখো বলেছে ভক্তি স্পন্টেনিয়াস মানে যেমন তেমন হতে পারে, ওটার কোনো আগে থেকে প্রিপারেশন অ্যারেঞ্জমেন্টের দরকার হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শ্রী চৈতন্য ইম্পর্টেন্স দিয়েছিলেন কিসে না সিম্পল লিভিং আর বিহেভিয়ারে। তো উনাকে নিয়ে যদি লিখতে বলে উনার প্রিন্সিপালস, উনার এই ভক্তি কাল্টের উপর উনার কী কী প্রভাব পড়েছিল, তখন এই যে পয়েন্টগুলো আমি প্রথম থেকে এখন অবধি বললাম এইগুলোই লিখবে, এর চেয়ে বাইরে লিখো না। ঠিক আছে, দেয়ার ওয়াজ নো প্লেস ফর এনি গ্র্যান্ডিওর। গ্র্যান্ডিওর মানে লাক্সারি এক্সট্রা কিছু, ওগুলোর জায়গা ছিল না। ঠিক আছে, আর লিবারাল আউটলুক অফ শ্রী চৈতন্যর জন্যে, লিবারাল মানে নট স্ট্রিক্ট, বৈষ্ণবা ভক্তিটা পপুলার হলো। তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে পড়বে, মনে রাখবে। প্ল্যান স্ট্রাকচার ফর দ্য স্প্রেড অফ বৈষ্ণবা ভক্তি অফ শ্রী চৈতন্যটাকে শ্রী চৈতন্য অবজার্ভ এগুলো করা হয়েছিল যে কি কাস্টটাকে কনসিডার করা হতো না। বৈষ্ণবা সেক্ট অর্গানাইজড বাই শ্রী চৈতন্য ইন নবদ্বীপ, যেটা আমরা অলরেডি দেখলাম। এই পয়েন্টগুলো খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়বে। শ্রী চৈতন্য ইন্ট্রোডিউসড নামগান। নামগানটা কি, ডিভোশনাল চ্যান্টিং। ঠিক আছে, ঠাকুরের গান গাওয়া অ্যাট এভরি হাউস, প্রত্যেক বাড়িতে। উনি অ্যারেঞ্জ করেছিল লম্বা প্রসেশন, যেটা কিনা কিসের, নাগর কীর্তন, যেটা কিনা কী ছিল, ডিভোশনাল সং সাং পাবলিকলি ওয়াইল ইন প্রসেশন। ঠিক আছে, মানে যেটা ঠাকুরের গান যেগুলো গাওয়া হতো কখন না যখন প্রসেশনে বেরোনো হতো, তারা যখন প্রসেশনে বেরোতো তখন। ঠিক আছে, তো এখনও নবদ্বীপে মায়াপুরে এরকম প্রসেশন বেরোয়, সবাই ঠাকুরের গান গাইতে গাইতে নেচে নেচে সব গান করে। দো শ্রী চৈতন্য ওয়াজ হিমসেলফ আ ব্রাহ্মণ, শ্রী চৈতন্য কিন্তু ব্রাহ্মণ ছিল। ঠিক আছে, মানে ব্রাহ্মণ ছিল, হাই কাস্টের, উঁচু জাতের, কিন্তু উনি পার্সোনাল রিলেশন উইথ পিপল অফ ভ্যারিয়াস প্রফেশনসদের সাথে করেছিলেন, মানে অন্যান্য যারা প্রফেশনাল ছিল তাদের সাথে উনি পার্সোনাল সম্বন্ধ ছিল ওনার, আর নিচু জাতদের সাথেও, সো কল্ড লো কাস্টদের সাথেও। শ্রী চৈতন্য কোনো রকম ট্র্যাডিশনাল পপুলার কাল্ট মানে কালচারকে উনি অপোজ মানে অপোজিট ছিলেন না, ওটার অ্যাগেনস্টে ছিলেন না।
হি ডিড নট আপহোল্ড ভক্তি অ্যাজ দ্য আলটিমেট রিলিজিয়ান। উনি ভক্তিকেই যে একদম শেষ শেষ রিলিজিয়ান এটা ধরতেও না করেছিলেন। শ্রী চৈতন্য আর ওনার ফলোয়ার নিত্যানন্দ অপোজ করেছিলেন অপারেশন অফ টু ইনফ্লুয়েন্সিয়াল ব্রাদার্স ইন নবদ্বীপ, জগাই আর মাধাই। মানে কি, শ্রী চৈতন্য আর ওনার ফলোয়ার নিত্যানন্দ অপোজ করেছিল দুজন ভাই ছিল প্রভাবশালী নবদ্বীপে, জগাই আর মাধাই। তাদের যে অপারেশনটা মানে কি, যে তারা এসবের বিরুদ্ধে ছিল, ওনারা যে কাজগুলো করতো সেসবের। তাছাড়া উনি প্রটেস্ট করেছিলেন অর্থোডক্স ব্রাহ্মিনস, মানে যারা আগেকার দিনের ব্রাহ্মণরা ছিল সব কুসংস্কার বেশি ছিল আর সব অনেক কিছু নিয়মকানুন খুব স্ট্রিক্টলি পালন করতো, সেটাকে বলা হয় অর্থোডক্স। তারপর একটা ডিবেটে উনি হারিয়েছিলেন কাকে, কাজীকে, যিনি কিনা অপোজ করেছিল কীর্তনকে। তাহলে শর্টে বলা যায় শ্রী চৈতন্য আর ওনার ফলোয়ারগুলো অর্গানাইজ করেছিল প্রোটেস্ট, আন্দোলন অ্যাগেনস্ট অপারেশন অফ হিন্দু আর মুসলিম রুলার্স, মানে হিন্দু মুসলিম রুলারের অপারেশনের অ্যাগেনস্টে ওনারা প্রোটেস্ট করতেন। তারপর দেখো বলেছে শ্রী চৈতন্য ইনিশিয়েটিভ নিয়েছে অর্গানাইজ করতে বৈষ্ণভাইট প্লে, নাটক। উনি নিজে ওই নাটকে অংশ নিয়েছিলেন। ভক্তি সেন্টরা ভক্তি সাধুরা এই যে সব ভক্তি নিয়ে সব কিছু পড়াতো, লেখাতো, ফিলোসফিগুলো ডেমনস্ট্রেট করতো কিসের ল্যাঙ্গুয়েজে, কমন পিপল সাধারণ মানুষরা যে ভাষা বুঝতে পারে সেই ভাষায়। শ্রী চৈতন্য এক্সেপশন ছিল না, আলাদা কিছু ছিল না, উনি পড়াতেন বাংলাতেই। ঠিক আছে, এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে, এটাও খুব ইম্পর্টেন্ট। আউটকাম অফ বৈষ্ণব ভক্তি মুভমেন্ট, ইনফ্লুয়েন্সটা তারপর আস্তে আস্তে বাংলাতে কমতে শুরু করলো 17ই শতাব্দীর শুরুর দিকে। শ্রী চৈতন্য আর তার ফলোয়ার্সরা কোনো রকম কাস্ট ডিসক্রিমিনেশন ভেদভাব, জাতি ভেদভাব করতেন না। ঠিক আছে, এগুলো অপোজ করতেন, তাও ওটা সোসাইটিতে একটু একটু চলতোই। শ্রী চৈতন্য ডিক্লেয়ার্ড করেছিলেন এমপ্যাথিটাকেলি, খুব সিম্প্যাথি নিয়ে, যে কি না অলদো এটা পসিবল নয় সব রকম ভেদভাব শেষ করার, তাও সেটাকে কমানো যেতে পারে। ঠিক আছে, তাও এটা অনেকটাই সাকসেস হয়েছিল। আর গ্রেট প্রভাব এটা একটা পড়েছিল ভক্তি বাংলাতে কালচারের উপরে, এই শ্রী চৈতন্য আর ওনার ভক্তি মুভমেন্ট। আমি এই সাইডে যেগুলো লেখানো এগুলো তোমাদের আর পড়াচ্ছি না, কারণ এগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও। এইটুকু তো আমি আশা করতে পারি তোমরা একটু দেখে নিতে পারবো। ঠিক আছে, এবার দেখো কীর্তনটাও অবশ্যই ভালো করে পড়বে, এটা নিয়েও শর্ট নোট লিখতে আসতে পারে। কীর্তন এক্সিস্ট করেছিল বৈষ্ণব ভক্তি মুভমেন্ট শ্রী চৈতন্যর আগেও। চৈতন্য ইউজ করতো এই কীর্তন সং কথোপকথন করার জন্যে মানুষদের সাথে। এরকম দুরকম গান ছিল, নাম কীর্তন, নগর কীর্তন। নাম কীর্তন যেটা কিনা বাড়িতে গাওয়া যাবে। ঠিক আছে, আর নগর কীর্তন কোথায় না, সেরিমোনিয়াল প্রসেশন, অকেশানে যে প্রসেশন বেরোয় সেরিমনিতে, আর পুরো শহরকে ঘিরে। কোনো কনসিডারেশন ছিল না জাতের। কীর্তনের কীভাবে গাওয়া হতো না, হাত তুলে ডান্স মোডে, যেরকম সবাই ওই নবদ্বীপেও মায়াপুরে তোমরা যদি গিয়ে থাকো এটা রিলেট করতে পারবে। সিঙ্গিং অফ নাম কীর্তন পসিবল ছিল সবার পক্ষে। ঠিক আছে, তাহলে এবার দেখো বলেছে অনেক মুসলিম পোয়েটরাও এই বৈষ্ণবাইট সং আর ভার্স কম্পোজ করতো। ঠিক আছে, এগুলো কোথায় কোথায় দেখা যায় না, ঘন্টু তেলেনা, পটুয়া, পটারি, রাসলীলা, পৌষ পার্বণ, এগুলোতে এইসব গানে বৈষ্ণব যে প্রভাবটা সেটা দেখা যায়। এইটা একটু দেখে রাখলে। ঠিক আছে, তারপর দেখো এবার বলেছে হ্যাঁ এই যে এইটা দেখো, এটার মানেটা একটু জেনে রাখবে। জ্ঞানে কুলে পাণ্ডিত্যে, লাস্ট প্যারাটা, চৈতন্য নেহি পাই কেবল ভক্তির ভাস চৈতন্য গোসাইন। এটা তুলে দিয়ে তোমাদের বলতেই পারে এটার মানে কি বলো, তখন এটা লিখবে যে কি, কনসিয়াসনেস সচেতনতা ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ অফ নলেজ, এটা নির্ভর করে না জ্ঞানের পাতের উপর বা জন্ম উঁচু জাতির উপর। এটা শুধুমাত্র তখনই নেওয়া যাবে সচেতনতা চেতন যেটা আমাদের, সেটা অ্যাটেন্ড করা যাবে কিসের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, ডিভোশনের মাধ্যমে। এবার এটা গিয়ে নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে ভক্তি মুভমেন্ট। ঠিক আছে, এটা একটু দেখে রাখবে, এটা একটু মোটামুটি আর কি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না, তাও একটুখানি চোখটা বুলিয়ে রাখবে বাই চান্স যদি চলে আসে। ঠিক আছে, কিন্তু আমি বলবো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আর আসলেও দেখো ওই যেগুলো পড়েছো ওগুলোর মধ্যে থেকে একটু লিখে দিতে পারবে ভক্তি থেকে, যেগুলো দেখেছো। দেখো লেখা রয়েছে নাম গান,
এইসব কিছু মানে একটু বানিয়ে এটা গুছিয়ে লিখে দিতে পারবে, ঠিক আছে। এবার চলে আসছে নেক্সট আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, দিন-ই ইলাহি, খুব ইম্পর্টেন্ট। ইন 1570 সালে এম্পারার আকবর স্টপ করেছিল নামাজ অফার করা আর অন্যান্য ইসলামিক যে সমস্ত রিচুয়াল ছিল পাবলিকলি। তাছাড়া এটা ছাড়া উনি শুরু করেছিলেন টু অবজার্ভ সার্টেন রিচুয়ালস দ্যাট হি লাইকড, মানে উনি কিছু অবজার্ভ করতে শুরু করেছিলেন কিছু রিচুয়াল যেগুলো উনার পছন্দ ছিল। এক সময় উনি স্টার্ট করেছেন টু অফার সূর্যা প্রণাম, মানে সূর্য প্রণাম, আর সানের যে প্রেয়ার সেগুলো চান্ট করতেন পাবলিকলি, মানে সবার সামনে। হি ইউজ টু ডিসকাস উইথ দ্য উলেমা অ্যাবাউট ইসলাম। তারপর উনি ইনভাইট করেছিলেন রিলিজিয়াস হেড অন্যান্য যে ধর্মের, আর ডিসকাস করতেন রিলিজিয়াস সব প্রবলেম তাদের সাথে। এইগুলোর উপরই একটা নতুন আইডিওলজি শুরু হলো, কি না, দিন-ই ইলাহি। তো দেখো কি বলেছে যে আগে ভাবা হতো যে এই দিন-ই ইলাহিটা একটা নতুন ধর্ম ইন্ট্রোডিউস করেছে যে আকবর, কিন্তু আকবর কখনো কুইট করেনি ইসলাম, মানে ইসলাম ধর্ম উনি ছাড়েননি। উনি অ্যাকসেপ্ট করতেন মোস্ট র্যাশনাল ইন্টারপ্রিটেশনস অফ ইসলাম, মানে ইসলাম ধর্মের যেগুলো খুব লজিক্যাল যেগুলো ছিল সেগুলো উনি অ্যাকসেপ্ট করতেন। ওনার ডিসকাশানে অন্যান্য লিডারদের সাথে যারা অন্যান্য ধর্মের ছিল, উনি কিছু কিছু কনসেপ্ট চুজ করতেন, তার মধ্যে থেকে উনি একটা দিন-ই ইলাহি কনসেপ্টটা তৈরি করেছেন, ঠিক আছে। তারপর এটা ছড়িয়েছিল, এটা পড়বে, পুরো প্যারাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে দিন-ই ইলাহি নিয়ে শর্ট নোট আসতেই পারে। দিন-ই ইলাহিটা সেপারেট রিলিজিয়ান নয়। জাহাঙ্গীর যে সান ছিল আকবরের, এই দিন-ই ইলাহিটা কন্টিনিউ করেছিলেন। তার একজন কমান্ডার মির্জা নাথান, যে কিনা বেঙ্গলে লড়াই করেছিল আর আসামে, এইটা নিয়ে লিখেছেন তার অটোবায়োগ্রাফিতে। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, থমাস রোর অ্যাকাউন্ট দিন-ই ইলাহি। জাহাঙ্গীর ইনক্লুড করেছিল থমাস রোকেও, যে কিনা ছিল প্রথম ব্রিটিশ অ্যাম্বাসাডার মুঘল কোর্টে ইন দিন-ই ইলাহি, ঠিক আছে। এই অ্যাম্বাসাডারটা এই সেরিমনিতে পার্টিসিপেট করেছিল কোনো নলেজ ছাড়া, আর এটা লিখেছে, ঠিক আছে। এটা একটু তোমরা পড়ে নিও, গল্পের মতন রয়েছে। এটা হচ্ছে, তারপর দেখো বলেছে যে আকবর হচ্ছে গিয়ে শ্যাডো অফ অর্থোডক্স ইসলাম থেকে বেরিয়ে এসেছিলেন না 1570 সালে। উনি কোনো রুল করতেন না অ্যাডভাইস অনুযায়ী মৌলভী উলেমা। উনি বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়াটা অনেক জাত অনেক ধর্মের দেশ, তাই এটা কখনো পসিবল নয় একটা রিলিজিয়ানকে নিয়ে খুব স্ট্রিক্ট থাকা, ঠিক আছে। এবার আসছে দেখো সুলতানেট আর মুঘল আর্কিটেকচার। দিল্লি সালতানেটটা বিজ্ঞান করেছিল 1300 শতাব্দীতে নর্থ ইন্ডিয়াতে। অনেক সমস্ত মনুমেন্ট ছিল, এটা নিয়েও তোমাদের শর্ট নোট আসতে পারে। যেমন দেখো মিনারেট, প্যালেস, হাউস, মস্ক, টেম্পল, এইগুলোকে সব বলা হতো আর্কিটেকচার, আর এটার টেকনিকটাকে বলা হতো আর্কিটেকচারাল আর্ট। এতটুকু পড়লে, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে মেন ফিচার্স অফ আর্কিটেকচার কী কী ছিল, আর্ক আর ডোম। তারপর দেখো সেকেন্ড প্যারাটাও একটু পড়ে রাখবে। কি বলেছে যে এভিডেন্স মানে প্রুফ পাওয়া গেছে আরব স্টাইল অফ আর্কিটেকচার ইন্ডিয়াতে অনেক আগে থেকে 1300 শতাব্দীর। রুইন্স মানে যেটা রিমেন্স, যেটা মস্কের মানে যেগুলো পড়ে থাকা মসজিদের, এগুলো পাওয়া গেছিলো গুজরাটে, তৈরি হয়েছে বিফোর দ্য পিরিয়ড অফ সুলতানেট। এইগুলো বলেছে, এগুলোর থেকে বোঝা যাচ্ছে যে ইসলামিক স্কুল অফ আর্কিটেকচারটা ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডিয়াতে সুলতানেট পিরিয়ডেরও আগে থেকে। তাই এটাও একটুখানি দেখে রাখবে যদি এটা জিজ্ঞাসা করে যে হাউ ক্যান উই সে দ্যাট দ্য ইসলামিক স্কুল অফ আর্কিটেকচার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া প্রায়র টু সালতানেট পিরিয়ড, তখন তোমাদের অ্যান্সারটা এই যে সেকেন্ড প্যারাটার এইটুকু অবধি হবে। তারপর দেখো বলেছে যে সুলতানেট রুলের পর ইন্ডিয়ান আর ইসলামিক আর্টটা একসাথে হয়েছে, দুটো স্কুল অফ আর্টটা মিশে কি হয়েছে, ইন্দো ইসলামিক স্কুল। এটা দরকার ছিল এস্টাবলিশ করা যে সুলতানস ওয়্যার দ্য রুলার্স, আর তারা পাওয়ারফুল ছিল, তাই তারা অনেক বড় বড় মনুমেন্ট বানিয়েছিলেন
এই মস্ক, মিনারেট এইগুলো তৈরি হয়েছিল। মাদ্রাসা, এডুকেশন, প্যালেস ফর লিভিং, ফোর্টস হ্যাড বিগান। তারপর টমস, মিনারেট সেগুলো বানানো হয়েছিল সুলতানসদের মেমোরির জন্যে বা তাদের রিলেটিভের বা কোনো নোবেলম্যানদের জন্য। আবার কিছু কিছু সময় সুলতানদের মেন স্ট্রাকচার অফ দেয়ার মৌজোলিয়াম তৈরি হয়েছিল ডিউরিং দেয়ার লাইফ টাইম। অল সাচ আর্কিটেকচার হ্যাড দ্য টাচ অফ আর্ট। ঠিক আছে, ইনফ্যাক্ট দে ওয়্যার ডেকোরেটেড উইথ ইন্ট্রিকেট ডিটেলস। তাহলে এই পুরো যেটা পড়াচ্ছি সব কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট তোমাদের আসতেই পারে। তারপর দেখো বলেছে সেকেন্ড ব্যাটেল তেরায়ানের কুতুবউদ্দিন আইবক স্টার্ট করেছিল কনস্ট্রাকশন অফ কুওয়াতুল ইসলাম মস্ক। তাহলে এটা শর্ট কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। ঠিক আছে, ব্রোকেন পিসেস অফ 27 হিন্দু জায়েন্ট টেম্পল অফ নেবারিং এরিয়াস, মানে ভাঙা ভাঙা টুকরো 27খানা হিন্দু আর জয়েন্ট টেম্পেলের এই আশেপাশের এরিয়াটাকে দিয়ে এটা বানানো হয়েছে মসজিদটা। তাই জন্যে অ্যাটেনশন কেড়েছে হিন্দু জৈন ইসলামিক আর্কিটেকচারাল আর্টের। সেখানকার মিনারেটটার নাম কি? কুতুব মিনার, যেটা তোমরা নাম শুনেছ। মিনারেটটাই এমব্লেম সুলতানের রুলের। ঠিক আছে, মানে চিহ্ন। আফটার দ্য ডেথ অফ কুতুবউদ্দিন মিনারেটটা তারপর কমপ্লিট করেছে। কুতুব মিনারটা কে কমপ্লিট করেছে? ইলতুৎমিশ। আলাই দরওয়াজাটা কে বিল্ড করেছে? সুলতান আলাউদ্দিন খিলজি। এগুলো সব আন্ডারলাইন করা, ভালো করে এগুলো পড়বে। এটাও একটা এক্সাম্পল অফ ইন্দো ইসলামিক স্কুল অফ আর্কিটেকচার। এটার দরওয়াজাটা কী দিয়ে তৈরি ছিল? না, রেড স্যান্ডস্টোন দিয়ে। দরওয়াজাটা রিফ্লেকশন ছিল আলাউদ্দিন পাওয়ার যে সুলতান হিসেবে। মেসেজেস অফ আল্লাহ, আল্লাহর যে মেসেজগুলো সেগুলো খোদাই করে লেখা ছিল না দরজাতে, কিন্তু ওনার যে মানে কিন্তু সুলতানের যে প্রশংসাগুলো খোদাই করা ছিল দরজাতে। এটাই হচ্ছে তখনকার এক্সেপশনাল আর্ট। ঠিক আছে, তাই জন্য কুতুব মিনার, টোম্ব অফ ইলতুৎমিশ, আলাই দরওয়াজা এগুলো সব এপিটোম, মানে একদম মানে সবচেয়ে ফেমাস ইম্পর্ট্যান্ট কোথাকার? না, সুলতানের আর্কিটেকচারের। তারপর দেখো বলেছে তুগলকরা প্ল্যান করতো টাউন সিটিস। তাদের রিফ্লেকশন প্ল্যানিংটার কোথায় দেখা যায়? ফোর্ট সিটি অফ দৌলতাবাদে। সিটি অফ ফিরোজাবাদ বা অফ ফিরোজটাও এক্সেপশন ছিল না। তুগলকরা খুব ইন্টারেস্টেড ছিল মৌজোলিয়াম বানাতে, তাই টোম্ব অফ ঘিয়াসউদ্দিন তুগলকাবাদে ইন দিল্লি। তাছাড়া ইন প্লেস অফ দ্য টল শিয়ার ওয়াল দ্য স্লোপিং ওয়াল আর ডোমটা ছিল সেটার স্পেশাল বৈশিষ্ট্য। তারপর লোদিরা কন্ট্রিবিউট করেছিল, মানে দিয়েছিল ইন্দো ইসলামিক আর্কিটেকচারে। কি দিয়েছিল? না, অক্টাগোনাল টোম। অক্টাগোনাল মানে 8টা সাইড। ঠিক আছে, টোম বানিয়েছিল তারা। এই টোমগুলো বিল্ড হয়েছিল হোয়াইট কোর্টইয়ার্ড সারাউন্ডেড বাই বিউটিফুল গার্ডেন, হিউজ ডোর বিল্ড হয়েছিল এন্ট্রেন্সে। তাই এটা পুরোটা ভালো করে পড়বে, সবটাই ইম্পর্ট্যান্ট। তারপর দেখো বলেছে আন্ডার দ্য মুঘলস আর্কিটেকচার আন্ডারওয়েন্ট দ্য চেঞ্জ। তারপর মুঘলের আন্ডারে এটা আস্তে আস্তে চেঞ্জ হলো। ঠিক আছে, এম্পেরার বাবার ছিল ফন্ড অফ গার্ডেন, মানে উনি গার্ডেনের ভক্ত ছিলেন। অনেক সুন্দর সুন্দর গার্ডেন করা হয়েছিল। কোথায়? চাহারবাগ মানে 4টে ভাগে ভাগ করা মুঘল পিরিয়ড, এটার নামই চাহারবাগ। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনস্ট্রাকশন অফ দিন পানা শুরু হয়েছিল কার আন্ডারে? হুমায়ুনের রুলে। এগুলো সব পড়বে। আফগান রুলার শের শাহ বিল্ড করেছিল টোম কোথায়? সাসারাম আর দিল্লিতে। সাসারামে যে টোমটা সেটা বিল্ড হয়েছিল তার জন্য যেন ওটা হচ্ছে দেখে মনে হতো ঠিক তাজমহলের আগের যেটা বানানো প্রিকারসার। এই যে ছড়ানোটা মুঘল আর্কিটেকচারেরটা শুরু হয়েছিল আকবরের রুল থেকে। ঠিক আছে, উনি ছড়াতে শুরু করেছেন মুঘল রাজত্ব আর তার কনস্ট্রাকশনের কাজ। উনি ইন্টারেস্টেড ছিলেন ফোর্ট সিটি প্যালেসে, তাই জন্য সব এত সুন্দর সুন্দর আর্কিটেকচার হয়েছে। যেরকম আরেকটা এক্সাম্পল আগ্রা ফোর্ট, আজমেরের ফোর্ট, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ, এগুলো সব ওনার টাইমে করা হয়েছে। তারপর এমনকি উনি বুলন্দ দরওয়াজাও করেছিলেন গুজরাট কনকোয়েস্ট, মানে গুজরাটে যখন উনি জিতে গেছিলেন লড়াই করে, সেটার জন্য এটা বানিয়েছেন। মানে বুঝতে পারছো তো কত পয়েন্ট ছোট ছোট আর কত ইম্পর্টেন্ট এটা। এই চ্যাপ্টারটার থেকে নো ডাউট তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবেই আসবে, আর যেগুলো বলে দিচ্ছি এগুলোর বাইরে কিন্তু কিছু আসবে না। তারপর দেখো মেন আর্কিটেকচারাল মনুমেন্ট আকবরের রেনে কী কী ছিল? প্যালেস, মস্ক খুব ইম্পর্টেন্ট, মাহাল, দরবার অ্যাট ফাতেপুর সিকরি। ফাতে মানে জেতা,
ঠিক আছে। যেহেতু উনি খুব মানে জিততেন এমন একটা রাজা ছিলেন, উনি কোনো কিছু ধ্বংস করতেন না, কিন্তু লিবারাল আর আর্টিস্টিক মাইন্ডেড আকবর ফাতেহপুর সিক্রিও বানিয়েছেন। ঠিক আছে, অনেক রকম ওখানে আর্কিটেকচারাল স্টাইলটা মিশেছে। দ্যাট আকবর ওয়াজ দ্য এম্পারার অফ এন্টায়ার ইন্ডিয়া, নট অনলি পার্টিকুলার কোনো জাতের উনি রাজা ছিলেন না, কোনো জায়গার পার্টিকুলার রাজা ছিলেন না, ধর্মেরও রাজা ছিলেন না। এটাই বোঝানো হয়েছে ফাতেহপুর সিক্রি দিয়ে। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পুরোটা পড়ে রাখলে ফাতেহপুর সিক্রি। তারপর দেখো বলেছে যে এম্পারার জাহাঙ্গীরের সময় অনেক গার্ডেন শুরু হয়েছিল বানানো। ওনার অটোবায়োগ্রাফি মানে নিজেই লিখেছেন যেটা, তুজুকি জাহাঙ্গীরিতে উনি লিখেছেন কতগুলো গার্ডেন করা হয়েছে আগ্রা আর কাশ্মীরে, ডেকোরেট করা হতো অনেক দামি দামি পাথর দিয়ে, খোদাই করে করে মার্বেলে। এটাই ছিল পিটরাডুরা। পিটরাডুরা দিয়েও শর্ট নোট আসতে পারে। পিটরাডুরা ডেকোরেশনটা কোথায় করা হয়েছে? অন দ্য টোম মানে যেখানে মরে যাওয়ার পর যেটা কনস্ট্রাক্ট করা হয়, অফ ইতমাদ উদ দৌলা, মুসলিমসরা এটা করে সাধারণত। তারপর দেখো বলেছে বেস্ট এক্সাম্পল মুঘল আর্কিটেকচারের কোনটা? না তাজমহল। এটা এম্পারার শাহজাহানের সময় তৈরি হয়েছিল, এটা তোমরা সবাই জানো। তাছাড়া রেড ফোর্ট, জামা মসজিদ, আগ্রা ফোর্ট, এগুলোও খুব সুন্দর সুন্দর আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট। অনেক রিভোল্টও হয়েছে ডিউরিং দ্য টাইম অফ ঔরঙ্গজেব। ঠিক আছে, মানে রিভোল্ট মানে ঝামেলা। তাই জন্য উনি ওনার সময়টা দিতে পারেনি অতটা আর্কিটেকচারে। তাছাড়া কস্ট অফ কনস্ট্রাকশান ছিল অনেক হাই এত যুদ্ধ হওয়ার জন্য, তাই বেশি টাকাও অ্যালট করতে পারেননি। কিন্তু একটা মস্ক তৈরি হয়েছিল রেড ফোর্টের ভেতরে, সেটা কী ছিল? না বিবি কা মাকবারা। এটা হচ্ছে ঔরঙ্গজেবের বেগম মানে ওয়াইফের মেমোরিতে ডেকান। এটা ইম্পর্টেন্ট একটা মনুমেন্ট এই টাইমের। তাহলে এটুকু হলো আজকের দিনের মতন, এতটুকুই থাকলো। এটা আমি তোমাদের হোল চ্যাপ্টারটা 4টে পার্টে করে দেবো। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ইম্পর্টেন্ট তোমাদের এরপর কী কী লাগবে সেগুলো আমাকে অবশ্যই জানিও, কারণ আমি তাহলে সেভাবে ভিডিওগুলো নেক্সট রেডি করতে পারি। আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো, কারণ অনেকেই আছো তোমাদের যারা টিউশন পড়তে পারো না। আমার ইন্টেনশন এই চ্যানেলটা খোলার যে তোমাদের সবাই কাছে এইটা মানে ভিডিওগুলো পৌঁছে তোমাদের যাতে হেল্প হতে পারে, যাতে কি না তোমরা পড়াগুলো ভালো করে বুঝে ইন্টারেস্ট নিয়ে পরীক্ষাটা দিতে পারো। আমার আজকে শরীরটা ভালো ছিল না, তাও তোমাদের প্রমিস করেছিলাম যে আজকে আমি এটা নেক্সট করে দেবো, কারণ এখন বেশি দিন বাকি নেই পরীক্ষার। তাই জন্য আমি তাও করে দিলাম তোমাদের জন্য। আর একটু শেষ রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে একটুখানি আমার পাশে থেকো, যাতে কিনা আমি এরমভাবে মোটিভেটেড হয়ে আরও তোমাদের জন্য রেগুলার সব ভিডিও আনতে পারি। আর নোটিফিকেশান বেল আইকনটাও ক্লিক করে দিও। তো চলো টাটা, সবাই ভালো করে পড়ো, ভালো থেকো।